বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে আজ আদেশ দেবে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। এর আগে গেল বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। সেই সঙ্গে রিটে ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়। এদিকে আজকের মধ্যে ইশরাক হোসেনের শপথ আয়োজন না করলে ঢাকা দক্ষিণের সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। মঙ্গলবার একই হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ সিটির পরিবহন, বিদ্যুৎ সহ শ্রমিক সংগঠনের নেতারা। সেই সাথে দাবি আদায় না হলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে আজ নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করার কথা। এর আগে আজ সকাল ৯টা থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 12টায় সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ ঢাকা ও ঢাকার বাইরের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে ঐক্য পরিষদ। মঙ্গলবার রাতে ব্রিফিংয়ে ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এনবিআর কর্মকর্তাদের সাথে অর্থ উপদেষ্টা সহ ৩ উপদেষ্টার উপস্থিতিতে মঙ্গলবার অনুষ্ঠিত সভাটি ফলপ্রসূ হয়নি। আর আজ জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। আগামী ৭ জুন পবিত্র ঈদ উল আজহার দিন ধরে টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবার ঈদযাত্রায় শতভাগ আসনের টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। যাত্রীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়েছে। পূর্বাঞ্চলে চলাচলের জন্য আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়। আজ ৩১ মে টিকিট দেয়া হচ্ছে। আগামীকাল দেয়া হবে ১ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে অগ্রিম টিকিট দেয়া হবে। ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। ওই দিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা না করায় ইশরাক হোসেনের সমর্থকরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সকাল 10টার পরই তারা দক্ষিণ নগর ভবন থেকে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই মুহূর্তে বিক্ষোভকারীরা রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মসজিদের সামনে অবস্থান করছে। এর আগে গতকাল ইশরাকের সমর্থকরা আজ সকাল 10টার মধ্যে শপথের ব্যবস্থা না করা হলে রাজধানী ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দেয়। একই সাথে ঢাকা দক্ষিণের সেবা বন্ধের হুঁশিয়ারি দেন কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও বিদ্যুৎ সহ শ্রমিক সংগঠনের নেতারা। দেশে প্রতি বছর ২০ লাখের মতো যুবক শ্রমবাজারে প্রবেশ করলেও চাহিদা অনুযায়ী কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে সিপিডি আয়োজিত যুবকদের সংস্কার ভাবনা বিষয়ক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ফাহমিদা খাতুন বলেন, দেশের অন্যতম প্রধান সমস্যা বেকারত্ব। সরকারিভাবে মাত্র ৫ থেকে ৬% কর্মসংস্থানের সুযোগ থাকলেও ব্যক্তিগত পর্যায়ে নতুন চাকরির সুযোগ আশানুরূপ বাড়ছে না। স্বাস্থ্য খাতেও দুর্নীতির পাশাপাশি দক্ষতার অভাবে মানসম্মত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এজন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায় কিভাবে নিজেদের উদ্যোগকে ব্যক্তিগত পর্যায়ে কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই লক্ষ্যেই দিনব্যাপী এই সম্মেলনে কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরবেন অংশগ্রহণকারীরা। যেই আন্দোলনটা হলো চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, সেটা আজকে ৯ মাস পরে এসে আমরা কি দেখছি? আমাদের কি এই কর্মজীবনের কর্মবাজারে কোনো অন্য ধরনের উন্নতি হয়েছে? আমরা কি বেশি করে আমাদের যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের সাথে যুক্ত করতে পেরেছি? কুরবানির ঈদে পুরান ঢাকার ক্রেতাদের পছন্দের শীর্ষে মুন্সিগঞ্জের ধবল গরু। ভেজালমুক্ত দানাদার খাবারের পাশাপাশি পরম যত্ন ও মমতায় লালন পালন করতে ব্যস্ত জেলার খামারিরা। এদিকে ঈদকে সামনে রেখে ভৈরবে ৪০,০০০ পশু
প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে বাজারে গো খামারের দাম বৃদ্ধি এবং ভারতীয় গরু অবৈধভাবে দেশে ঢুকে যাওয়ার শঙ্কায় তারা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের মীর কাদিম এলাকার এসব সাদা গরুর চাহিদা দেশ জুড়েই। দানাদার গোখাদ্য খাইয়ে রুষ্টপুষ্ট করা এসব গরু মোটাতাজা করায় সুখ্যাতি রয়েছে। সাদা এসব গরু লালন পালনে নেওয়া হয় বিশেষ যত্ন। নিজস্ব কারখানা থেকে সংগ্রহ করা খৈল, বুট, খেসারি, গম ও মসুরের ডালের ভুসি, মিষ্টি গুড় খেতে দেওয়া হয় এসব গরুকে। এসব গরু মোটাতাজাকরণে কোনো ধরনের ঔষধ না দেওয়ায় এর মাংসে আঁশ থাকে কম। মাংস হয় নরম ও সুস্বাদু, ফলে পুরান ঢাকার বাসিন্দাদের কাছে এর চাহিদাই অন্যরকম। এখানে ভালো জাতের গরু পাওয়া যায় এবং বিভিন্ন ভালো জিনিস খাওয়ানো হয়। এইখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখান থেকে গরু নিয়ে যায়। টেপাখোলা আছে, কুষ্টিয়া আছে, যশোর আছে, তারপরে পাবনা আছে, এসব জায়গায় গিয়ে আমরা প্রতি হাটে হাটে গিয়ে এই গরুগুলা সংগ্রহ করি। জেলায় এবছর কোরবানির জন্য ৬,২৭২টি খামারে ৮১,৮৭৫টি গরু প্রস্তুত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। মুন্সিগঞ্জে প্রায় ১৫০ থেকে ২০০ গরু রয়েছে। কোরবানি উপলক্ষে এই গরুর সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশা করছি। এই গরুগুলি আমাদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে। এদিকে ভৈরবের প্রতিটি খামারে এভাবেই পরম যত্নে লালন পালন করা হচ্ছে কোরবানির পশু। খামারে খামারে প্রাকৃতিক খাবার খাইয়ে রুষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক খামারিরা। তবে বাজারে গোখাদ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি ও ভারতীয় গরুতে বাজার সয়লাভ হওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় খামারিরা। বিগত ২ সপ্তাহের ব্যবধানে ১৭০০ টাকা ভুসির বস্তাটা আপনার ৫৫০ টাকায় চলে গেছে। কিন্তু ভুসির ক্ষেত্রে না, সর্বত্রই আপনার ভুট্টার বেসন থেকে শুরু করে সব গোখাদ্যের দাম ৫০০ থেকে ৬০০ টাকা ডিফারেন্স। কোরবানির পশু নিরাপদ রাখা ও রোগমুক্ত রাখতে কাজ করছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। গরুর সংখ্যা আছে প্রায় ২৫,০০০ এবং ছাগল ভেড়ার সংখ্যা আছে প্রায় ১৫,০০০ এবং দুম্বা আছে ১৫টির মতো। এই উপজেলায় চাহিদা হচ্ছে ১৫,০০০ গবাদি পশু কুরবানি করা হবে। গোখাদ্যের দাম নিয়ন্ত্রণ এবং সীমান্ত দিয়ে পশুর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে খামারিরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। নগর ভবন ব্লকেটের পর এবার সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাকের শপথের দাবিতে সকাল থেকে মৎস্য ভবন, কাকরাইল ও গুলিস্তান এলাকা অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায়ে প্রয়োজনে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। নাজিবুর রহমানের রিপোর্ট। ইশরাক হোসেনের শপথের দাবিতে আন্দোলনের সপ্তম দিনে নগর ভবন ছাড়িয়ে আন্দোলনকারীরা অবস্থান নেন মৎস্য ভবন মোড়, কাকরাইল, গুলিস্তান সহ বেশ কয়েকটি পয়েন্টে। বুধবার সকাল থেকেই সেসব এলাকায় জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করে। পুলিশের বাধায় আন্দোলনকারীদের একাংশ কাকরাইল মসজিদের সামনেই অবস্থান নেন। এ সময় স্লোগানে স্লোগানে ইশরাকের শপথ আয়োজনের দাবি তোলেন আন্দোলনকারীরা। সেই সাথে অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের দাবিও জানান বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নগরবাসী, তার ইঞ্জিনিয়ার ইশরাকের তার গুরুদায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। ইশরাকের যে অধিকার, ন্যায্য অধিকার, সেটা ফিরিয়ে দিক। আমাদের দেশে যে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটাকে আমরা ফিরিয়ে দিতে চাচ্ছি। গেজেট হওয়ার পরও যেহেতু শপথ করাচ্ছে না, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকার তালবাহানা করছে। ঢাকাবাসীর কাছে আসিবের কোনো ঠাঁই হবে না। সড়ক অবরোধে চলাচল বন্ধ হয়ে যায় কাকরাইল ও তার আশপাশের এলাকায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। ঢাকাবাসী আজকে রাজপথে নেমেছে, এই দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমরা 17 বছর রাজপথে ছিলাম এবং এইভাবে আমরা রাজপথে থাকবো। আমরা শিখেছি রাজপথ থেকে অধিকার আদায় করতে হয়। সপ্তাহ জুড়ে এই আন্দোলনে ব্যাহত নগর সেবা, বন্ধ রয়েছে সকল কার্যক্রম। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দুপুরে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দেশ পরিচালনার জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে, কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার কি কোনো দলের হয়ে কাজ করছে? বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভাগের সিনিয়র নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন বিএনপির কার্যালয় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, ইসি পুনর্গঠন না হলে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। তবে কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে উল্লেখ করে নির্বাচন কমিশনার ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় না জাতীয় নির্বাচন আগে হবে সেই সিদ্ধান্ত সরকারের। মেজবা হাসানের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনের সামনে রাস্তায় জড়ো হতে থাকেন নাগরিক পার্টির নেতাকর্মীরা। এক পর্যায়ে রাস্তায় দেওয়া ব্যারিকেড ভেঙে কমিশনের মূল ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় ৩ উপদেষ্টা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে অভিযোগ তুলে তাদের পদত্যাগের দাবি জানান নেতারা। আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন। তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। এই কমিশনের অধীনে নির্বাচন হলে বিএনপি হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক। যদি অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয়, বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একটি, সেটি হলো ইলেকশন। কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস হিসাবে আবির্ভূত হবে। তবে এনসিপির এসব দাবি রাজনৈতিক উল্লেখ করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি নির্বাচন কমিশনার। কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। ইসি পুনর্গঠন না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে 3টি মামলার মধ্যে 2টি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। অপর একটি মামলার রিমান্ড ও জামিন আবেদনের শুনানি আগামী 27 মে ধার্য করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের পৃথক 2টি আদালতে 3টি মামলার শুনানি শেষে আদালত এই আদেশ দেন। আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান জানান, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও বিস্ফোরক আইনের দায়ের করা 2টি মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে আবেদন করা হলে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করার আদেশ দেন আদালত। এদিকে জেলা দায়রা জজ শামীম আজাদের আদালতে অপর একটি বিস্ফোরক আইনের মামলায় আইভীকে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আইভীর আইনজীবী তার জামিন আবেদনও করেন। আদালত শুনানি শেষে আগামী 27 মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। গত 9 মে আইভীকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। একটা ঘটনা 6টায় দেখাইছে, 1 ঘন্টার হেরফের করে 2টা মোকদ্দমা দায়ের করেছে। যেই মোকদ্দমা 2টা সেলিনা হায়াত আইভীর কোনো উপস্থিতির কথা এজাহারে বলে নাই, শুধু এজাহারের নামটুকু থাকা ব্যতীত। আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি যে বিজ্ঞ আদালত আসামিকে জামিন দিতে পারেন এবং জামিন পাওয়া তার হক। ছাত্র জনতার মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে আব্দুল আজিজকে তারাস আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আইভিন আক্তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারাস উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয় ছাত্ররা। এ সময় সংসদ সদস্য
সদস্য আব্দুল আজিজ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। হামলায় সমন্বয় সাব্বির খন্দকার সহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়। এ ঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এবার অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলীর পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দুপুরে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন প্রেস ব্রিফিং করে এই দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যোগ্য উপাচার্য নিয়োগেরও দাবি জানান তিনি। দাবি আদায়ে আগামীকাল দুপুরে মানববন্ধন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। এর আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২৭ এপ্রিল সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে মন্ত্রণালয় অব্যাহতি প্রদান করেছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় শিক্ষক লাঞ্ছিত হবার বিচার দাবিতে ৪ মে থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করে আসছিলেন। এদিকে লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন এবং খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু হয়েছে। সকালে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের অভিরখিল এলাকার খালের ওপর গড়ে ওঠা দোকানঘর সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার অভি দাসের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। উপজেলা প্রশাসন জানায়, বাঙ্গাখা ইউনিয়নের জকসিন থেকে পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগলছিড়া ও অভিরখিল খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় খালের জায়গা দখলমুক্ত ও জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমি পাকা 10টি দোকান ও 2টি বাড়ি উচ্ছেদ করা হয়। এক্সপোর্ট পারমিট জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় একদিনের জন্য মাছ রপ্তানি বন্ধ রয়েছে। এদিকে ভারত সরকার বাংলাদেশ থেকে স্থলপথে 6টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়ায় আখাউড়া স্থলবন্দরে ভারতমুখী রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। বন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া জানান, অ্যানিম্যাল কোয়ারেন্টিন অনুমোদনের পর দেশটির ব্যাংক থেকে এক্সপোর্ট পারমিট না পাওয়ায় বুধবার মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে আগামীকাল থেকে স্বাভাবিকভাবে মাছ রপ্তানি করা হবে আগরতলায়। আখাউড়া স্থলবন্দর থেকে প্রতিদিন প্রায় $1 লাখ হিমায়িত মাছ রপ্তানি হয় ভারতে। যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ৮৬তম বাফা কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিমান বাহিনী প্যারেড গ্রাউন্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। পরে তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন বিমানের মনোজ্ঞ ফ্লাই পাস্ট, আকর্ষণীয় অ্যারোব্যাটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামরিক, বেসামরিক, উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে চালু হলো স্কুল হেলথ প্রোগ্রাম, যার মাধ্যমে শিক্ষার্থীরা পাবে নানা চিকিৎসা সেবা। শুরুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত 5টি স্কুলে এ সেবা চালু হলেও পর্যায়ক্রমে অন্যান্য স্কুলেও এই সেবা চালু হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সকালে হেলথ কার্ড কর্মসূচি উদ্বোধন উপলক্ষে কাপাসগোলা স্কুলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই কর্মসূচির মাধ্যমে দেয়া স্বাস্থ্য কার্ডে থাকবে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা, রক্তের গ্রুপ, হার্ট ও ব্লাড প্রেশার সহ নানা তথ্য। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ফের যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল লুট করে নেয়। যাত্রীরা জানায়, মঙ্গলবার রাত 8টার দিকে আবদুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠে। বাসটি রাত 12টার দিকে টাঙ্গাইলের কালিহাতি এলেঙ্গা পার হয়ে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার অতিক্রম করার পর যাত্রী বেশি 10 থেকে 12 জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালঙ্কার সহ মালামাল লুটে নেয়। এর আগে গত 17 ফেব্রুয়ারি এই মহাসড়কে ইউনিক রয়্যালসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে।
সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগে ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশেপাশের এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। দুপুর থেকে এই অভিযান শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, সাভারের বড় কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধ প্রভাব খাটিয়ে সেই অধিগ্রহণকৃত জায়গার 11.5 একর জমি দখল করে সেখানে নানা রকম স্থাপনা গড়ে তোলে একটি প্রভাবশালী মহল। গত 24শে জানুয়ারি বোট ক্লাবের সীমানা প্রাচীর ভেঙে ফেলার জন্য 1 সপ্তাহের সময় দেয়া হলেও তাতে কর্ণপাত করেনি বোট ক্লাব কর্তৃপক্ষ। রাখাইনে মানবিক সাহায্য পাঠানো নিয়ে কথা হয়েছে, তবে করিডর দেয়া নিয়ে কারোর সাথে আলোচনা হয়নি এবং হবেও না বলে স্পষ্ট করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, করিডোর নিয়ে সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো মতবিরোধ নেই। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির সাথে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের সচিবালয় সম্মেলনে আলোচনা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে সংবাদ সম্মেলনে মানবিক করিডোর ইস্যু, রোহিঙ্গা প্রত্যাবাসন, ত্রাণ সহায়তা দেয়া সহ বেশ কিছু বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেন, করিডোর ইস্যু নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি। আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। অতিরিক্ত কোনো শরণার্থী অ্যাকসেপ্ট করা আমাদের জন্য সম্ভব নয়। রাখাইনে ত্রাণ সাহায্য দিতে পারি কিনা আমরা বিষয়টি বিবেচনা করছি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে সম্মেলন হবে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। আরাকান আর্মি এবং সেই সাথে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব। সেই আলোচনা আমরা একই সমান্তরালে চালু করেছি, আলোচনা চলছে। করিডোর ইস্যু নিয়ে প্রতিবেশী একটি দেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে মন্তব্য করে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান খলিলুর রহমান। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠে নাই, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতিসংঘকে নিয়ে। আরে ভাই, জাতিসংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। তার মধ্যে যারা আমি বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিক, আমার একটাই ন্যাশনালিটি সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে কোনো মতবিরোধ নেই বলেও জানান তিনি। এছাড়া মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে উল্লেখ করেন তিনি। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে ইনি আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মানবিক করিডোর প্রদান প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব হওয়ার মতো কোনো বিষয় মেনে নেবে না দেশের জনগণ। জাতীয় প্রেস ক্লাবে সাইফুল হকের বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি কথা বলেন, বাংলাদেশের জন্য করিডোর কতটা হুমকি অথবা ইতিবাচক তা নির্মোহ বিশ্লেষণ প্রয়োজন। আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মধ্যে বাইরের দেশের কারো আগ্রহ বড় হচ্ছে কিনা সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। বলেন, রাজনৈতিক দলগুলোর দুর্বলতার কারণে এতদিন সরকার পতন হয়নি, বরং কোনো সংগঠন না হয়েও ছাত্ররা সরকার পতন করতে পেরেছে। আর যারা এই সরকারকে দীর্ঘমেয়াদী করতে চান তারাই স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। স্থানীয় সরকারের একটা রব তারপর এখন তোলা হচ্ছে। তুলছেন কারা? যারা সরকারের সঙ্গে যুক্ত আছেন। এই সরকার থাকলে যাদের জন্য সুবিধা হয়, এই সরকার থাকলে যাদের অর্থনীতি, রাজনৈতিক, প্রশাসনিক আধিপত্য যারা বাড়িয়ে তুলতে চান। বাংলাদেশের মানুষ তাদের অনেক দুর্বলতা থাকতে পারে, অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তারা
দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, খর্ব হয়, এমন কিছু তারা মেনে নেবে না। বাংলাদেশে দ্রুত নির্বাচন সহ 3টি সুপারিশ সম্বলিত একটি চিঠি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ান 43 সিনেটর ও এমপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ভেঙে ফেলার আহ্বানও জানানো হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। তারা বলেন, এসব কাজ করতে বিলম্ব হলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নষ্ট হবে। চিঠির মাধ্যমে জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতার সাহসকে স্বীকৃতি দেন অস্ট্রেলীয় পার্লামেন্টের সিনেটর ও এমপিরা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে অপসারণ সহ চার দাবিতে অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের একদিনের মাথায় দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। তারা বলছেন, আলোচনায় ডেকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত দেননি অর্থ উপদেষ্টা। 4 দফা দাবি আদায়ে আগামীকাল প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তারা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চলমান অচলাবস্থার সমাধান না হওয়ায় পুনরায় অসহযোগ কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল থেকে বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা আগারগাঁও এনবিআরের কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। গত 12 মে রাতে প্রজ্ঞাপন জারি করে এনবিআরকে 2টি বিভাগে ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক ইউনিট গঠন করা হয়। অধ্যাদেশ অনুযায়ী কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছেন তারা। পরে 20 মে তাদের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সহ আরও 2 উপদেষ্টা ও এনবিআর চেয়ারম্যান। বৈঠক শেষে উপদেষ্টা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, কিন্তু এনবিআর ঐক্য পরিষদ থেকে জানানো হয় তাদের দাবি মানা হয়নি, তাই বুধবার থেকে আবারও আন্দোলনের ডাক দেয়া হয়। এদিন সকাল 9টা থেকে সংবাদ সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ঢাকাস্থ এনবিআরের আওতাধীন সকল দপ্তরে এবং ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করতে বলা হলেও আগারগাঁওয়ে কার্যালয়ে আসতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। এরপর দুপুর 1:15টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা। অধ্যাদেশ বাতিল ছাড়াও এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানায় ঐক্য পরিষদ। আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তথাপি পরবর্তীতে গণমাধ্যমে সভাটি ফলপ্রসূ ছিল বলে মাননীয় অর্থ উপদেষ্টার বক্তব্য ও মন্তব্য উল্লেখ করা হয়। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। আগামী 22 মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কথাও জানান তারা। আগামীকাল 22 মে 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। তবে কাজ আগেই শেষ হওয়ায় আগামী 2025-26 অর্থ বছরের বাজেট পেশে কোনো সমস্যা হবে না বলেও জানায় তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের সাথে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পরিবহন বন্ধ করায় দেশটিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। দিল্লিতে যাওয়ার কথা রয়েছে, সেটি গেছে কিনা এবং কোনো রিপ্লাই এসেছে? সেই দেখুন, গতকাল মাত্র নিয়ে কথা হয়েছে, এর মধ্যে চিঠি যাবে এবং রিপ্লাই আসবে। এত কি ফাস্ট আমাদের সিস্টেম? এত ফাস্ট না, সময় লাগবে, বাট এটা টেক আপ করা হচ্ছে। রাজধানীর আফতাবনগর ও বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট না বসাতে হাইকোর্টে দেয়া আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত আজ এই আদেশ দেন। এর আগে মেরাদিয়া ও আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে পৃথক 3টি রিট দায়ের করা হয়। শুনানি শেষে গত 4 মে বিচারপতি কাজী জেনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ আসন্ন ঈদ উল আজহায় আফতাবনগরে পশুর হাট না বসাতে আদেশ দেয়। একই বেঞ্চ গত 29 এপ্রিল বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট না বসাতে আদেশ দেয়।
সেই আদেশের বিরুদ্ধে সিটি কর্পোরেশন চেম্বার আদালতে গেলে হাইকোর্টের আদেশই বহাল রাখে। পছন্দের ঠিকাদারকে কাজ না দেয়ায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসির বিবৃতিতে দাবি করা হয়, বেশ কিছুদিন ধরে নুরুল হক নূরের পক্ষ থেকে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে তা নিয়ম বহির্ভূত হওয়ায় কাজ দিতে অস্বীকৃতি জানায় উত্তরের নগর প্রশাসন। ডিএনসিসি বলছে, এ কারণে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি সহ বিশৃঙ্খলা সৃষ্টি করছে তার দলের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তির সাথে প্রমাণ হিসেবে দুটি কথোপকথনের ছবিও প্রকাশ করেছে তারা। আগামী 28 মের মধ্যে টিএনজেড, মাহবুব গার্মেন্টস সহ বেতন বকেয়া আছে এমন বেশ কয়েকটি কারখানার কর্মীদের বেতন পরিশোধ না করলে এসব কারখানা মালিকদের আটক করা হবে বলে হুঁশিয়ার করেছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নিরাপদ নৌ চলাচল ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি। এরই মধ্যে 5 মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। এছাড়া ঈদে যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি লঞ্চে অস্ত্রধারী 4 জন করে আনসার থাকবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ব্রিগেডিয়ার সাখাওয়াত। বলেন, যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে ও পরে 3 দিন করে নৌপথে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।